পরের একটা ফর্মুলা তোমাদের করাবো লসাগু গসাগু থেকে, খুব ফেভারিট একটা ফর্মুলা, যে ফর্মুলা থেকেও অঙ্ক বারবার রিপিট হয়। কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 1984, তাদের অনুপাত হলো 31:32। সংখ্যা দুটি আমাদের নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি করার আগে আমাদের যে ফর্মুলা মনে রাখতে হবে সেটা দেখো, ফর্মুলাটা হচ্ছে লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতদ্বয়ের গুণফল, সংখ্যা দুটির অনুপাতদ্বয়ের গুণফল, ঠিক আছে, ইনটু গসাগু। আমি এখানে জাস্ট গুণফল লিখলাম, তোমরা এটা বাড়িতে ভালো করে তোমরা ফ্রেশ করবে। লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাতদ্বয়ের গুণফল ইনটু গসাগু। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো প্রশ্নে কি কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে আর অনুপাতদ্বয় দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে হবে, গসাগু বের করতে হবে। তো এখান থেকে আমরা গসাগু বের করতে পারবো। গসাগু ইকুয়াল টু কি লিখতে পারি, গসাগু ইকুয়াল টু লসাগু বাই অনুপাতদ্বয়ের গুণফল। এখন দেখো লসাগু কত বলেছে, 1984। তো জাস্ট এই ফর্মুলাটা তোমাদের মনে রাখলে তোমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। লসাগু ইকুয়াল টু অনুপাতদ্বয়ের গুণফল, আমি জাস্ট এখানে অনুপাতটাও লিখে দিচ্ছি, অনেকে বুঝতে পারো না তোমরা, অনুপাতদ্বয়ের গুণফল ইনটু গসাগু। তাহলে এখান থেকে আমরা গসাগু বের করবো। লসাগু কত বলেছে, 1984। অনুপাত কি কি দেওয়া আছে দেখো, 31 আর 32, তাহলে এদের গুণ করবো আমরা, 31 ইন্টু 32। এখন এটা ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর গসাগু পাবে, গসাগু পেলে উত্তর চলে আসবে। কীভাবে সেটা আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। দেখো এটাকে 4 দিয়ে কাটো, 4 4 16, 4 9 36, 4 6 24, 4 8 32, 8 দিয়েও কাটতে পারবে, 8 8 6 8 48, 8 2 16, 31 দিয়ে কাটলে 31 2 62। তো গসাগু কত পেলাম, গসাগু পেয়েছি 2। গসাগু যখন 2 পেয়েছি, অনুপাতদ্বয় দেওয়া আছে 31 আর 32, তাহলে সংখ্যা দুটি পাওয়া খুবই সহজ। সংখ্যা দুটি কী হবে, অনুপাতকে এই যে গসাগু পেয়েছো এটা গুণ করো, 31 2 62, আর আরেকটা অনুপাত কী ছিল, 32, 32কে 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে 64। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তো এই টাইপের অঙ্ক থাকলে যখন লসাগু আর তাদের অনুপাত দেবে, ফর্মুলাটা কি, লসাগু ইকুয়াল টু অনুপাতদ্বয়ের গুণফল ইন্টু গসাগু। এখান থেকে গসাগু বের করে নেবে, গসাগু বের করে এই যে অনুপাতগুলো দেওয়া আছে তার সাথে গুণ করলে তোমরা সংখ্যাগুলো পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, যারা অঙ্ক একদমই পারো না এই ফর্মুলা মনে রাখবে। যেখানে অনুপাত দেওয়া আছে লসাগু দেওয়া আছে সেখান থেকে গসাগু বের করতে পারবে, যেখানে অনুপাত দেওয়া আছে গসাগু দেওয়া আছে সেখান থেকে লসাগু বের করতে পারবে এই ফর্মুলাতে। অবশ্যই ভালো করে কিন্তু দেখে নিও। পরের একটা ফর্মুলা দেখো, খুবই একটা ভালো টাইপের ফর্মুলা, যেটাকে বলা হয় ধারাবাহিকভাবে শতকরার পরিবর্তন। তো এই ফর্মুলা দিয়েও কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন আসছে। এই ধারাবাহিকভাবে শতকরার পরিবর্তন দিয়ে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদের অঙ্ক করতে পারবে। তো এই ফর্মুলাটা কি হয় দেখো, কোনো একটা জিনিসের মূল্য যদি প্রথমে X% বাড়ানো হয়, পরে যদি আবার Y% বাড়ানো বা কমানো হয়, ঠিক আছে, Y% বাড়াও বা কমাও কোনো ব্যাপার নেই, তাহলে ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হয়ে যাবে প্রথমে X% বাড়াচ্ছ তাহলে X, তারপরে Y% বাড়াচ্ছ তাহলে X প্লাস Y প্লাস XY টু 100, তাহলে শতকরার পরিবর্তন হবে কত, এত পার্সেন্ট। এবারে যদি তুমি Y% না বাড়িয়ে Y% যদি কমাও, প্রথমে X% বাড়িয়ে পরে যদি Y% কমানো হয় তাহলে কী হবে, কমানো হচ্ছে মানে X মাইনাস ওয়াই প্লাস X ইন্টু মাইনাস ওয়াই বাই 100, তার মানে কী হচ্ছে দেখো, আলটিমেটলি X মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস XY বাই 100। তাহলে যদি প্রথমে X% বাড়ানো হয় আর পরে যদি আবার Y% বাড়ানো হয়, ঠিক আছে, তাহলে ফর্মুলা কোনটা, এটা। এরপরে প্রথমে যদি X% বাড়াও, বাড়িয়ে তারপরে যদি Y% কমানো হয়, কমানো মানে দেখো আমি যে তীর চিহ্ন নিচে দিচ্ছি এটা মানে কি, কমাচ্ছি, তাহলে ফর্মুলা কোনটা, এটা। এই দুটো ফর্মুলা মনে রাখলে তোমরা এই টাইপের অঙ্ক আসলে অনেকগুলো করতে পারবে। এখন আমি এই অঙ্কটা করালে তোমাদের সূত্র দেখো একদম ইজিলি তোমরা বুঝতে পারবে। বলছে চিনির মূল্য 20% কমে গেল, কিন্তু এর ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটা কমে যাচ্ছে আর একটা বৃদ্ধি পাচ্ছে, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। তো কম হলে আমরা তার সামনে কি দেবো, মাইনাস দেব। তো এই ফর্মুলা ইউজ করবো কম হলে। তো
তো এই ফর্মুলাতেই ফেলে দাও। দেখো প্রথমে তো একটা বাড়াচ্ছি 20, তাহলে 20 আর একটা কমাচ্ছি -20 মাইনাস এক্স হয়, তাহলে 20 গুণিতক 20 বাই হচ্ছে 100। এই ফর্মুলাটা ইউজ করো। তো এই -20 প্লাস 20, 20 থেকে 20 বাদ দিলে 0 হয়ে যায়, কেটে দাও। আর এখানে এই শূন্য ক্যান্সেল হলো, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল করলাম, 2 দুগুণে 4, -4 মানে কী হলো বলো তো, -4% মানে 4% কমলো। তো চিনি বাবদ ব্যয় শতকরা কত কমলো, 4% কমলো। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক আসলে তোমরা নিজেরাই করতে পারবে। একটা কম হলে আর একটা বাড়লে এই ফর্মুলাটা ইউজ করবে। আর যদি দুটোই যদি তোমাদের বলে চিনির মূল্য 20% বেড়ে গেল, এর ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এই ফর্মুলাটা ইউজ হতো। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, খুবই ফেমাস টাইপের একটা প্রশ্ন, দেখতে সহজ কিন্তু অনেকে যদি ফর্মুলা না জানো তাহলে কিন্তু কঠিন লাগবে। আর এটা তোমাদের WBP কনস্টেবল পরীক্ষায় এসেছিল। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত হলো। এখানে 1 থেকে 100 পর্যন্ত না দিয়ে তোমাদের দিয়ে দিল 100 থেকে 1000 পর্যন্ত সংখ্যার যোগফল। সবই কিন্তু একটা ফর্মুলাতে তোমরা বের করতে পারবে। এখানে বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল, তাহলে শেষে যেটা বলছে সেটাকে n ধরে নাও। ঠিক আছে, শেষে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে n ধরে নাও। তো এই যোগফল বের করার ফর্মুলা হচ্ছে n ইন্টু গুণিতক n প্লাস 1/2। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু কত, 100, গুণিতক n প্লাস 1 মানে কত হবে, 100 প্লাস 1/2। তো এখান থেকে কি পাবে, 100 গুণিতক 101/2। তো 100কে 2 দিয়ে কাটলে 50 হবে। এখন উপরে পাচ্ছি 50 ইন্টু 101। তো 101কে 50 দিয়ে গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে। তাহলে কত হচ্ছে বলো তো, 5050। 5050 অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত হলো, 5050। যদি তোমার এই ফর্মুলাটা যদি জানা না থাকে তাহলে তুমি কি এই 1 থেকে 100 পর্যন্ত এইভাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে যোগ করে বের করতে যাবে, তাহলে সারাদিন যোগ করলেও কিন্তু তোমার উত্তর আসবে না, পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এই ফর্মুলাটা মনে রাখবে, যখনই বলবে 1 থেকে 100 পর্যন্ত বা 100 থেকে 1000 পর্যন্ত বা যাই দিয়ে দিক 50 থেকে 100 পর্যন্ত, শেষে যে সংখ্যাটা বলবে সেটা তোমরা n ধরে নেবে। এটা তোমাদের HW থাকবে, 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল। এখানে শেষে কোন সংখ্যা বলা হচ্ছে, n, তাহলে এটাকে n ধরে নিও। ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1/2। শেষে যে সংখ্যা দেওয়া থাকবে সেটা সবসময়ের জন্য কী হবে, n হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা অঙ্ক একদমই পারো না, দেখো তোমাদের জন্য সহজ টাইপের করা ফর্মুলা দিচ্ছি, এই ফর্মুলাগুলো দেখে যাও। আশা করি এইগুলো ভালোভাবে দেখে গেলে এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবে। এরপরে দেখো, এই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ থেকে বর্তমানে একটা প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে। তো সেই অঙ্কটা করতে গেলে জাস্ট একটা ছোট্ট একটা ফর্মুলা মনে রাখলে তোমরা করতে পারবে। এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য নির্ণয়ের সূত্র কি? আমরা আসল, যেটাকে পি বলি, আবার মূলধনও বলা হয়, আসল পি, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার যদি r%, ঠিক আছে, হয়, আর টাইম আমরা টি ধরে নিই, আর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি আমরা ডিফারেন্স, এটাকে ডি দিয়ে আমরা প্রকাশ করে থাকি, তাহলে সূত্রটা হয়, দেখো 2 বছরের ক্ষেত্রে, কিন্তু আমি যে ফর্মুলাটা বলছি 2 বছরের ক্ষেত্রে পার্থক্য, 2 বছরের জন্য ডিফারেন্স, 2 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এটা দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তো 2 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বের করার ফর্মুলা হচ্ছে ডিফারেন্স ডি ইকুয়াল টু পি মানে আসল গুণিতক আর এর স্কোয়ার বাই নিচে হচ্ছে 100 তার স্কোয়ার। এই ফর্মুলাটা জানলে তোমরা এই সূত্র দিয়ে যে অঙ্ক আসুক 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দিয়ে তোমরা নিজেরাই করতে পারবে। এখন এই ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, ডি ইকুয়াল টু পি গুণিতক আর এর স্কোয়ার বাই নিচে হচ্ছে 100 তার স্কোয়ার। এখন এখানে দেখো 2 বছরের জন্য বলেছে, টাইম টি ইকুয়াল টু কত, 2 বলা আছে। একই সুদের হারে বিনিয়োগ করা একই রাশিতে অর্জিত চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত, 52 টাকা। তাহলে পার্থক্য এখানে ডি দেওয়া আছে কত, 52 টাকা। যদি সুদের হার বার্ষিক 4% হয়, সুদের হার রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, 4%, তাহলে বিনিয়োগ করা পরিমাণ মানে টাকার পরিমাণ পি এখানে বার করতে হবে, মূলধন পি ইকুয়াল টু কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এই ফর্মুলাতে আমরা ফেলে দেবো, ডি কত বলেছে, 52, তাহলে ডি এর জায়গায়, এখানে ডি ছিল, ডি এর জায়গায় 52 রাখো, ডি ইকুয়াল টু পি গুণিতক আর এর স্কোয়ার, আর কত, 4%, তাহলে আর এর স্কোয়ার কত, 4 এর স্কোয়ার, নিচে কত হচ্ছে 100 তার স্কোয়ার, 100
মানে 100 স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, 100কে দুবার গুণ আকারে লিখতে পারি। তো দেখো 52 ইকুয়াল টু পি গুণিতক 4 স্কোয়ার, মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 16 বাই নিচে হচ্ছে 100 ইন্টু 100। এখন দেখো 4 4 16, 4 13 52, 4 25 100। ঠিক আছে, তাহলে পি এখান থেকে কত পাচ্ছি দেখো, পি ইকুয়াল টু কী হবে, এই যে 13 পেলাম, 13 আর এই 25 আর 100 এই সাইডে আসলে কী হবে, 13-র সাথে গুণ হয়ে যাবে, 13 গুণিতক 25 গুণিতক কত 100। তো এবার আমরা গুণটা কীভাবে করব, প্রথমে 13 আর 25 গুণ করে নেব। তো 13 আর 25-এর গুণটা এই সাইডে করে নিই। দেখো 13 আর 25 গুণ করলে কত হয়, 5 13 65, 13 দুগুণে 26, 5 6 6 12, 2 হাতে 1, 2 আর 1 3, তাহলে এখানে পেলাম 325, আর 100-এর পিঠে দুটো শূন্য ছিল, সেটা এখানে বসিয়ে দাও। তো রাইট অ্যান্সার কত হবে, 32,500। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো জাস্ট এই ফর্মুলায় ফেলে তোমরা ক্যালকুলেশন করলে এই টাইপের অঙ্ক তোমাদের হয়ে যাবে। তো এই অঙ্কটা কিন্তু ফুড এসআইয়ের বিভিন্ন শিফটে এসে এই 2 বছরের পার্থক্য দিয়ে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 2 বছরের যে অঙ্কগুলো এখন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো এটা তোমরা অবশ্যই দেখে যাবে, তোমাদের পুলিশ পরীক্ষা বলো বা আপকামিং পিএসসি ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষা, রেলের পরীক্ষার জন্য এই ফর্মুলাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বের করার ফর্মুলা, এটা দেখে যাবে, খুবই ভালো একটা ফর্মুলা যেটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে। পার্থক্য ডি ইকুয়াল টু পি গুণিতক আর স্কোয়ার বাই 100 তার স্কোয়ার, যেটা দেওয়া আছে সেটাই সূত্রে ফেলে দিয়ে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। এখানে যেমন দেওয়া আছে ডি দেওয়া আছে, আর দেওয়া আছে, পি বের করতে হবে। তো এখানে আমরা ডি এর জায়গায় 52 লিখে, পি আর এর জায়গায় 4 লিখে গুণ ক্যালকুলেশন করে আমরা পি এর ভ্যালু কত পেলাম, 32,500। পরের প্রশ্ন দেখো কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। এই প্রশ্নটা তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষায়, যেটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা সেই পরীক্ষাতে এসছে, এসএসসি এমটিএস, তার মানে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি তার বাঁকিয়ে একটি বর্গক্ষেত্র বানানো হলে এটির ক্ষেত্রফল হয় কত, 484 বর্গ সেন্টিমিটার। যদি তারটি একটি বৃত্তের আকারে বাঁকানো হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে। তার মানে মনে করো এই একটা তারটা একটু মোটা আকারে আমি বানালাম, তো মানে ড্র করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই তারটা বাঁকিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করা হলো, যার ক্ষেত্রফল কত, দেখো ক্ষেত্রফল মানে কি, এই যে ভিতরের যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কত বলা হয়েছে, 484 বর্গ সেন্টিমিটার। একটা জিনিস তোমরা সবাই জানো যে বর্গক্ষেত্রের বাহু, প্রত্যেকটা বাহু, এই একটা বাহু, 4টে বাহু থাকে, প্রত্যেকটা বাহু ইকুয়াল হয়, অর্থাৎ এটা যদি এ একক হয় এটাও এ একক হবে, এটাও এ একক হবে, এটাও এ একক হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার, অর্থাৎ দুটো বাহু গুণ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই। ঠিক আছে, তাহলে বাহু যদি একটা এ হয় আর একটা বাহু কী হবে, এ একক, সেম সব কটা। তো এ গুণিতক এ ইকুয়াল টু কত, 484। দুটো এ গুণ করলে কী হবে, এ তার স্কোয়ার ইকুয়াল টু কত, 484। এখান থেকে আমরা একটা বাহু বের করে নিতে পারবো, একটা বাহু বের করতে পারলে আমরা সব বাহু ইকুয়াল। তো এই যে স্কোয়ারটা সাইড চেঞ্জ করলে কী হবে, স্কোয়ার সাইড চেঞ্জ করলে সেটা স্কোয়ার রুট, বাংলাতে বলে বর্গমূল হয়ে যায়। এখন এ ইকুয়াল টু 484 তার বর্গমূল, 484কে বর্গমূল করলে কত পাবে, 22 পাবে। অর্থাৎ বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 সেন্টিমিটার। তো একটা বাহু যদি 22 হয়, সব কটা বাহুই কী হবে, 22 হয়ে যাবে, সব কটা বাহু কী হবে, 22 সেন্টিমিটার। এখন আমরা এখান থেকে কী করতে পারি, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে, পরিসীমা হবে 4 ইন্টু বাহু, বাহু কত 22, তাহলে 4 ইন্টু 22। এটা কিসের সাথে ইকুয়াল হবে দেখো, দেখো যে তার দিয়ে আমরা বর্গক্ষেত্র তৈরি করেছি সেই সেম তার দিয়ে আমরা কি তৈরি করছি, সেই সেম তার দিয়ে একটা বৃত্ত বানাচ্ছি। তার মানে তারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা বৃত্তের ক্ষেত্রে আর বর্গক্ষেত্রের দুটো ক্ষেত্রেই সেম ইকুয়াল। তার মানে এখানে বর্গক্ষেত্রের যে পরিসীমা, যে দৈর্ঘ্য, আর বৃত্তের পরিসীমাটাকে আমরা কি বলি, পরিধি। বৃত্তের পরিধি দুটো ইকুয়াল হবে, কারণ লেন্থ তো সেম। এই যে তার, এই তার দিয়ে একটা আমরা বর্গক্ষেত্র তৈরি করছি, আবার এই সেম তার দিয়ে আমরা বৃত্ত তৈরি করছি। তার মানে তারের লেন্থ কিন্তু উভয় ক্ষেত্রে সেম। লেন্থ যখন সেম তখন আমরা কি বলতে পারি, এই দুটোর পরিসীমা কিন্তু সেম হবে। তো আমরা যেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা বলি সেটা বৃত্তের ক্ষেত্রে কী হয়, পরিধি হয়। তো বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 ইন্টু বাহু ইকুয়াল টু কী হবে, বৃত্তের পরিধি 2 পাই আর।
2 পাই আর পাইটা আমি লিখছি না, দেখো পাই মানে কত 22/7, তো একেবারে এখানে 22/7 লিখে দিলাম ইন্টু আর। তো এখান থেকে দেখো 22 উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4। তো আর ইকুয়াল টু কত হচ্ছে, দেখো আর ইকুয়াল টু থাকছে এই 2 আর 7 গুণ করলে কত হয়, নিচের 7 14 সেন্টিমিটার। তো আর ইকুয়াল টু 14 হলে আমাদের এখানে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, এই যে বৃত্তটা তার ক্ষেত্রফল কত হবে। তো বৃত্তের ক্ষেত্রফল কী হয়, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7, আর মানে পেয়েছি 14, আর স্কোয়ার মানে 14 স্কোয়ার করলে পাবে 196, বাট ওইভাবে না করে 14 ইন্টু 14 লেখো, 14 ইন্টু 14 196। তো 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, তার মানে থাকছে কত এখানে 22 মানে 14 দুগুণে 28 ইন্টু 22। তো 28 ইন্টু 22 করলে তোমাদের উত্তর চলে আসবে। এখন দেখো সম্পূর্ণ গুণ করে লাভ নেই, এখন এই একক স্থানে কী আছে 8, এখানে 2 আছে, দুটো গুণ করো কত হচ্ছে 8 দুগুণে 16। তার মানে আমাদের যে উত্তর হবে সেই উত্তরে একক স্থানে কী আসবে, সংখ্যাটা সবসময় 6 থাকবে। তো এখন দেখো অপশানে একক স্থানে 6 কোন অপশানে আছে, অপশান বিতে আছে, তো এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, আর চেক করার দরকার নেই। জাস্ট এই স্মার্ট ওয়ার্কগুলো করবে, তোমরা নিজেরাই দেখবে 28 আর 22 গুণ করলে কী পাবে, 616 পাবে। আশা করি বুঝতে পেরেছো, খুবই ভালো টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, আর এইগুলো কিন্তু যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে কাঁদবে। পরের প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা টাইপ। একজন ডিলার 4% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করেছেন, তিনি যদি এটি আরও 120 টাকা বেশিতে বিক্রি করতেন তিনি 8% লাভ করতেন। 11% লাভের জন্য তিনি কত টাকায় পণ্যটি বিক্রি করবেন। তার মানে একটা জিনিস 4% ক্ষতিতে তিনি প্রথমে বিক্রি করছিলেন, 4% লসের জন্য মাইনাস দিলাম। বাট যখনই তিনি সেটি 120 টাকা বেশিতে বিক্রি করছেন, প্লাস 120 দিলাম, যেহেতু 120 টাকা বেশিতে বিক্রি করছেন, তখন তার প্রফিট হচ্ছে কত, 8% প্রফিট হচ্ছে। দেখো 120 টাকা বেশিতে বিক্রি করায় সে প্রথমে 4% লসটাকে রিকভার করছে, তারপরে তার সাথে সাথে আরও কত পার্সেন্ট লাভ হচ্ছে, 8% লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝো একটা জিনিস, 120 টাকা বেশি বিক্রি করায় তার কত পার্সেন্ট বেশি সে গেইন করছে। টোটাল এখানে 4% সে লস রিকভার করেছে, করে আরও 8% প্রফিট হচ্ছে, তার মানে 8 + 4 টোটাল 12% কিন্তু সে গেইন করছে। 12% গেইন করার জন্য এই 4% লোকসানের ভরপাই করে আরও 8% তার প্রফিট হচ্ছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 12%-এর ভ্যালু কত, 120 টাকা। 12%-এর ভ্যালু 120 টাকা। ঠিক আছে, আমাদের কী বের করতে হবে বলছে, 11% লাভের জন্য তিনি কত টাকায় পণ্যটি বিক্রি করবেন। একটা জিনিস তোমরা সবাই জানো, সিপি সবসময় কত ধরা হয়, 100% ধরা হয়। তো 11% প্রফিট বলছে, তার মানে এসপি কত হবে, 100-এর ওপরে 11 বেশি, তার মানে 111%। তার মানে 12%-এর ভ্যালু যদি 120 হয়, তো 1%-এর ভ্যালু কত হবে, 12 10-এ 120 10 হবে। তো 111%, তার ভ্যালু কত হবে, 111 × 10 মানে 1110 টাকা। তাহলে 11% লাভের জন্য তিনি পণ্যটি কত টাকায় বিক্রি করবেন, 1110 টাকায়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো কোনো XYZ কিছুই ধরলাম না, জাস্ট উইদাউট পেন পেপারে তোমরা করতে পারবে এই সমস্ত অঙ্ক আসলে, যেভাবে তোমাদের আমি বোঝালাম। এইখানেই সব থেকে বেশি বেশি ভাইটাল, যে 120 টাকায় বেশি বিক্রি করে তার 4%-এর যে লোকসান সেটা ভরপাই হচ্ছে, অর্থাৎ এই সাইডে সে 4% গেইন করছে, আর এই সাইডে কত, 8% সে প্রফিট করছে। তার মানে টোটাল কিন্তু তার 12% গেন হচ্ছে। আর এই 12% কিসের জন্য গেন হচ্ছে, 120 টাকা বেশিতে বিক্রি করছে তাই জন্য। তো 12%-এর ভ্যালু কত, 120 টাকা। 1%-এর ভ্যালু কত হবে, 120-কে 10 দিয়ে ভাগ করলে, 12 দিয়ে ভাগ করলে 10 পাবে। তো 1% যদি 10 হয়ে থাকে, এসপি কত, 111%। তো 111% মানে কত হবে, 1110 টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই দেখে যাবে, এই সমস্ত অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু অঙ্ক থাকে না পরীক্ষায়, কারণ এই টাইপ এখন লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এই সমস্ত অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসছে। পরের প্রশ্ন দেখো, আরেকটা ইম্পর্টেন্ট টাইপ। সুরেশ একা একটি কাজ 20 দিন সময় নেয়, রাজেশ সেই একই কাজটি করতে 30 দিন সময় নেয়। সম্পূর্ণ কাজটির জন্য মোট মজুরি হচ্ছে 10,000 টাকা। কাজটি চলাকালীন পুরো সময় যদি তারা একসাথে কাজ করে, তাহলে সুরেশকে কত টাকা মজুরি দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সুরেশ
একটা কাজ করে 20 দিনে। তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ডিটেলস ক্লাস আমি দিয়েছি, টাইম অ্যান্ড ওয়ার্কের ডিটেলস ক্লাস দিয়েছি, অর্থাৎ যারা ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ সেই ক্লাসটি যারা দেখেছে তারা এই টাইপের অঙ্ক সেকেন্ডে উড়িয়ে দিতে পারবে। তো সুরেশ একটি কাজ করে 20 দিনে, রাজেশ সেই কাজটা করে কত দিনে? 30 দিনে। এখন আমরা এখানে এলসিএম মেথড অ্যাপ্লাই করে টোটাল কাজটা বের করে নিই। তো 20 আর 30-এর লসাগু কত? 60। তো এটা হচ্ছে টোটাল কাজ, মোট কাজ। আর রাজেশের ক্ষেত্রে আর সুরেশের ক্ষেত্রে টাইম কত লাগছে দেখো, সুরেশ 20 দিনে যে কাজটা করে রাজেশ সেই একই কাজ 30 দিনে করে। এখন আমরা ফর্মুলা জানি যে টোটাল ওয়ার্ক, মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাই? এফিসিয়েন্সি পাই। তো এখান থেকে দেখো টোটাল ওয়ার্ক কত? 60। সুরেশ কত দিনে করে? 20 দিনে। তো 60কে 20 দিয়ে ভাগ করলে আমরা এখানে কি পাবো? সুরেশের এফিসিয়েন্সি পাবো। তো সুরেশের এফিসিয়েন্সি কত? 3 অনুপাত। অর্থাৎ সুরেশ একদিনে 3টে কাজ করতে পারে। তো এখন এফিসিয়েন্সি পেয়ে গেলাম সুরেশের। রাজেশের এফিসিয়েন্সি কী হবে? 60কে 30 দিয়ে ভাগ করলে কত পাবে? 2 পাবে। অর্থাৎ রাজেশ একদিনে 2টো কাজ করতে পারে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন তোমরা এফিসিয়েন্সি পেয়ে যাবে, এফিসিয়েন্সি কত পেলে? সুরেশের ক্ষেত্রে হচ্ছে 3 অনুপাত, রাজেশের ক্ষেত্রে হচ্ছে 2 অনুপাত। আর এই যে লভ্যাংশ দেওয়া আছে 10,000 টাকা, তো এফিসিয়েন্সি পেলে লভ্যাংশ মানে প্রফিট, সেটা কী হবে? এফিসিয়েন্সি যে অনুপাতে আছে প্রফিটও সেই অনুপাতে হবে। এখানে 3:2 হবে। তো প্রফিটও কীভাবে ভাগ হবে? 3:2, এইভাবে কিন্তু ভাগ হবে, 3:2 অনুপাতে ভাগ হবে। তো টোটাল প্রফিট কত হচ্ছে দেখো, দুজনে 3 + 2 5 অনুপাত। এই 5 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা। 5 অনুপাতের ভ্যালু দেওয়া আছে কত? 10,000 টাকা। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে সুরেশের প্রফিট। সুরেশের প্রফিট কত? 3 অনুপাত। সুরেশের প্রফিট 3 অনুপাত। তো 3 অনুপাতের ভ্যালু কত হবে? 10,000-এর সাথে 3 গুণ করে 5 দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে 5 দুগুণে 10, 2000। 2000কে 3 দিয়ে গুণ করলে কত পাবে? 6,000। তার মানে সুরেশের প্রফিট কত? 6,000 টাকা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিছুই নেই, জাস্ট এখানে তোমরা কি করবে? সুরেশ আর এই যে রাজেশ, এদের এফিসিয়েন্সি বার করতে পারলে যে লভ্যাংশ সবসময় এফিসিয়েন্সি যে অনুপাতে আছে সেই অনুপাতেই কিন্তু কি হবে? ভাগ হবে। তো এফিসিয়েন্সি পেয়েছি 3:2 অনুপাতে, তার মানে সুরেশ আর রাজেশের যে লভ্যাংশ সেটা 3:2 অনুপাতে তাদের ভিতরে ভাগ হয়ে যাবে। তো 3 আর 2 মানে টোটাল 5 অনুপাত। এই 5 অনুপাত প্রফিট মানে কত টাকা? 10,000 টাকা। আর সুরেশের প্রফিট কত? 3 অনুপাত। তো 5 অনুপাত 10,000 হলে 3 অনুপাত কত হবে? 6,000 টাকা হবে। আশা করি এই পর্যন্ত তোমাদের বোঝাতে পেরেছি। দেখো যেভাবে ধরে ধরে তোমাদের বোঝাচ্ছে, ইউটিউবে খুব কম চ্যানেলে কিন্তু এইভাবে তোমাদের ধরে ধরে বোঝাবে। জাস্ট অঙ্কগুলো করে ম্যাক্সিমাম আমি চ্যানেলে দেখেছি অঙ্কগুলো করে কিন্তু তারা বেরিয়ে যায়, বেশি সময় কিন্তু তারা নেয় না। বাট আমি এখানে তোমাদের ধরে ধরে একদম সবাই যাতে বুঝতে পারে সেই জন্য কিন্তু অঙ্কগুলো বোঝাই। দেখো পরের অঙ্কটি কি বলছে? এই যে আয়তক্ষেত্র থেকে একটা থেকে দুটো অঙ্ক, একটা অঙ্ক তো অবশ্যই থাকবে, হায়েস্ট ম্যাক্সিমাম বললে তোমাদের দুটো অঙ্ক তোমরা অবশ্যই পেতে পারো পুলিশ পরীক্ষায়। একটা অঙ্ক কিন্তু গ্যারান্টি তোমাদের অবশ্যই আয়তক্ষেত্র থেকে থাকবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়েছে কত? 4:5। যদি আয়তক্ষেত্রের পরিসীমা 18 সেমি হয় তাহলে তবে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন যদি এখানে একটা আয়তক্ষেত্র আমি ড্র করি, অনেকে আয়তক্ষেত্র কি সেই জিনিসটা কিন্তু জানে না। এটাকে যদি তুমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরো এল, এটাকে যদি প্রস্থ ধরো, তাহলে কি হয়? আয়তক্ষেত্রের অপোজিট সাইড ইকুয়াল হয়, অর্থাৎ সামনাসামনি বাহুগুলো কি হয়? ইকুয়াল হয়। অর্থাৎ এটা যদি বি হয় এটা বি হবে, এটা এল হলে এটা কি হবে? এর সামনে এটা ইকুয়াল হবে, এল হবে। আর আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এই দৈর্ঘ্য লেন্থ প্লাস ব্রেথ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা। এখন দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে? লেন্থ দেওয়া আছে 4 অনুপাত, প্রস্থ দেওয়া আছে 5 অনুপাত। তো পরিসীমা কত হবে? এখান থেকে পরিসীমা বলতে পারবে, ইংলিশে বলে পেরিমিটার, এই জন্য পি দিয়ে ডিনোট করা। পরিসীমা কী হবে? 2 ইন্টু এল মানে কত? 4, প্রস্থ কত? 5, 4 5 9, 9 দুগুণে 18 অনুপাত। এই 18 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে? 18 সেন্টিমিটার। তো 18 অনুপাতের ভ্যালু যদি 18 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে 1 অনুপাতের ভ্যালু কত হবে? 1 সেন্টিমিটার। আমাদের লেন্থ কত দেওয়া আছে? 4 অনুপাত। তো 4 অনুপাতের ভ্যালু কত হবে? 4 1 4। আর প্রস্থ দেওয়া আছে কত? 5 অনুপাত। তো 5 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 5 1 5। 1 অনুপাতের ভ্যালু 1 হলে 4 অনুপাতের ভ্যালু 4 1 4 হবে, আর 5 অনুপাতের ভ্যালু কত হবে? 5 1 5 অনুপাত হয়ে যাবে। তো এখান থেকে আমরা লেন্থ দেখো যেটা দেওয়া আছে অনুপাতে সেটাই আমাদের লেন্থ হয়ে যাবে। লেন্থ কত হবে? 4 সেন্টিমিটার, প্রস্থ কত হবে? 5 সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা পেয়ে গেলাম লেন্থ পেয়ে গেলাম কত? 4 সেন্টিমিটার, ব্রেথ কত পেলাম? 5 সেন্টিমিটার।
দেখো এটা আমি ছবিতে ড্র করেছি বলে মনে হচ্ছে ব্রেথটা ছোটো লাগছে, 5 সেন্টিমিটার কী করে ছোটো হয়ে গেল, লেন্থটা কী করে 4 হয়ে বড় দেখাচ্ছে, এটা কিন্তু কোনো ইস্যু নেই। এইভাবে তোমরা ড্র করে জাস্ট নিজেদের বোঝানোর জন্য। লেন্থ কত 4 সেন্টিমিটার, ব্রেথ কত 5 সেন্টিমিটার। এই সাইডে যদি আমি ড্র করি এইভাবে, লেন্থটাকে ছোটো রাখলাম, ব্রেথটাকে বড় করে দিলাম। তো লেন্থ কত পেলাম 4, প্রস্থ কত পেলাম 5। এখন আমাদের কর্ণ বের করতে হবে। তো এটাই হচ্ছে কি আয়তক্ষেত্রের কর্ণ। দুটো পয়েন্টকে যোগ করে দিলাম, ঠিক আছে। এই দুটো পয়েন্টকে যোগ করে আমরা কী পেলাম, আয়তক্ষেত্রে একটা কর্ণ পেলাম। এখন দেখো এটা কত ডিগ্রি হয় বলো তো, আয়তক্ষেত্রের প্রত্যেকটা যে কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির সামনে যে বাহুটা থাকে সেটাকে কি বলা হয়, 90 ডিগ্রির সামনের বাহুকে বলা হয় অতিভুজ। তো আমরা পিথাগোরাসের যে থিওরেম সেটা ছোটোবেলায় সবাই পড়েছি, 9, 10-এ একটা উপপাদ্য ছিল পিথাগোরাসের উপপাদ্য। সেখানে কী হয়, অতিভুজ স্কোয়ার, আমি জাস্ট লিখলাম অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কী হয়, ভূমি স্কোয়ার। জাস্ট দিলাম, এটাকে ভূমি ভেবে নিও, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হচ্ছে লম্ব। লম্ব মানে আমি কী দিলাম, তার স্কোয়ার, ঠিক আছে। এখন অতিভুজ মানে আমরা কীভাবে বের করতে পারি, অতিভুজ ইকুয়াল টু এই যে স্কোয়ারটা সাইড চেঞ্জ করলে কী হয়, স্কোয়ার রুট, ভূমি স্কোয়ার, এটা স্কোয়ার কিন্তু, ঠিক আছে। লম্ব স্কোয়ার মানে এল তার স্কোয়ার দিলাম। এখানে দেখো ভূমি কত 4, 4 তার স্কোয়ার, লম্ব কত 5, 5-এর স্কোয়ার, স্কোয়ার রুট। তাহলে কত হচ্ছে, 4 4 16 আর 25 কত 31, সরি 16 আর 25 41। তাহলে অতিভুজ কত হয়ে যাবে, 41, স্কোয়ার রুট 41। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখান থেকে জাস্ট আমাদের এই যে লেন্থ আর প্রস্থ মানে দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়ে আসলে আমরা এখান থেকে আয়তক্ষেত্রে কর্ণ বের করতে পারবো। আয়তক্ষেত্রে কর্ণ বের করার ফর্মুলা কি, এইভাবে মনে রাখো। আয়তক্ষেত্রে কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে ডায়াগোনাল ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ব্রেথ প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রে কর্ণ বের করার ফর্মুলা। ডায়াগোনাল ইকুয়াল টু স্কোয়ার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য কত 4-এর স্কোয়ার, প্রস্থ হচ্ছে 5-এর স্কোয়ার, করলে কত পাবে, পাবে হচ্ছে স্কোয়ার রুট 41। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো কী বলছে, যদি এক্স মাইনাস 1/x ইকুয়াল 3 হয় তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত। তো একটা ফর্মুলা তোমরা কম বেশি সবাই জানো যে এ কিউব মাইনাস বি কিউব, তার ফর্মুলা কি, এটা হচ্ছে 7-8-এর ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো বীজগণিতের ক্ষেত্রে কী হয়, ভ্যারিয়েবল চেঞ্জ হয়। ভ্যারিয়েবল কোনগুলো, এ বি সি ডি, এই যে ইংরেজি বর্ণমালা যে ছোটো ছোটো যে লেটারগুলো আছে সেগুলোকে কী বলা হয়, ভ্যারিয়েবল বলা হয়। এখানে ভ্যারিয়েবল দেখো, এখানে এ আছে, এখানে এক্স আছে, এখানে বি আছে, এখানে 1/x আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দেখো এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু কী লিখতে পারি, এক্স মাইনাস 1/x ইন্টু এক্স তার স্কোয়ার ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু 1/x তার স্কোয়ার, এটাই লিখতে পারি ফর্মুলা। তো এক্স এক্স কেটে গেল, কি থাকে আলটিমেটলি এক্স মাইনাস 1/x এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1। দেখো আমাদের এখানে কী কী মান দেওয়া আছে, দেখো এক্স মাইনাস 1/x তার মান দেওয়া আছে, তো এখানে আমরা 3 বসাতে পারি, বাট আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান তো জানি না। তো এটা মানটা বের করতে গেলে আমাদের কী করতে হবে, একটা সহজ জিনিস মনে রাখবে, যখন এক্স মাইনাস 1/x ইকুয়াল টু যদি পি হয়ে থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী হবে, পি স্কোয়ার প্লাস 2। তো এখানে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু পি দেওয়া নেই, এখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তার মানে আমরা এখানে পি এর জায়গায় 3-এর স্কোয়ার করে 2 দিয়ে যোগ করলে কত পাবো, 11। তো এটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু তার মান 11 দেওয়া আছে। কেন হয় সেটা খুবই ইজি, কারণ দেখো এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার করলে কী পাবে, ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস এক্স স্কোয়ার। ফর্মুলাটা কিসের থেকে আসে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি, জাস্ট ভ্যারিয়েবল চেঞ্জ। তো এখান থেকে দেখো এক্স এক্স ক্যান্সেল হলো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই -2টা সাইড চেঞ্জ করে এই সাইডে আসলে কী হয়, +2 হয়। আর এক্স মাইনাস 1/x এর স্কোয়ার মানে কত, এক্স মাইনাস 1/x 3, আর 3-এর স্কোয়ার কত হয় 9, তাহলে 9 + 2 হচ্ছে 11। তো এটাই তো আমরা এখান থেকে বের করে নিয়েছি। তো আমাদের এত
কিন্তু ডিটেলস করার টাইম নেই। আমরা যখনই পরীক্ষার সময় দেখব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3 দেওয়া আছে, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কীভাবে বের করবে, জাস্ট এটার স্কোয়ার করে তার সাথে 2 যোগ করবে। তো এটা কত, এটা হচ্ছে 3 পেলে গুণিতক এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত 11, আর 11-এর সাথে 1 যোগ করলে কত হয় 12, তো 3 12 কত হবে 36। তার মানে রাইট অ্যান্সার কত, অপশান এ। যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3 হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে 36 হবে। কী জন্য কেন হলো সব ধরে ধরে দেখালাম। যারা বুঝতে পারবেন একটু টাইম নিয়ে বোঝার চেষ্টা করো, খুবই ইজি টাইপের অঙ্ক। যদি বীজগণিত থেকে এই টাইপের অঙ্ক আসে তাহলে কিন্তু পরীক্ষা তোমরা করতে পারবে না, তোমাদের সিলেবাসে কিন্তু বীজগণিত আছে। পরে প্রশ্নে দেখো সিঁড়ি ভাঙা পদ্ধতি দিয়েছে। তো এই টাইপের অঙ্ক, ল্যাডার ফ্র্যাকশনের অঙ্ক তোমাদের আমি অনেকবার করিয়েছি। এখানে কি করবে দেখো, জাস্ট এই যে শেষে যে ভগ্নাংশ আছে 1/4 একদম নিচে, এটাকে লিখে ফেলো, 1 আর 4 লিখে ফেলো। 1 আর 4 লিখে এখানে দেখো কটা প্লাস আছে, 2টো প্লাস আছে, এইখানে একটা 3 প্লাস আছে আর এখানে 1 প্লাস, তো দুটোর এইখানে শূন্যস্থান মতো ড্যাশ দাও, দিয়ে এর উপরে কী রাখবে 3 রাখো, 3-র সামনে প্লাস আছে মানে 3 প্লাস, তারপরে আছে কি 1 1 প্লাস। এখন কী করবে 3 আর 4 গুণ করবে, 3 আর 4 গুণ করে কত হয় 12, প্লাস আছে 12 প্লাস এই যে সামনের একের সঙ্গে যোগ করলে কত হবে 13। এখন এই একের সাথে 13 গুণ করে, 13 কে 13 আর প্লাস 4, তাহলে কত হচ্ছে 17। তো দেখো এখানে শেষে আমরা কত পেলাম 17, আর তার আগে পেয়েছি 13। এখন যদি আমরা এটাকে এইভাবে লিখি 13/17, তার মানে এই যে পুরো যেটা দেখতে পাচ্ছ না, এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 13/17। এই পুরোটার ভ্যালু কত 13/17। কেন এইভাবে লিখলাম দেখো, প্রথমে এখানে ভগ্নাংশ ছিল 1/4, তো 1টাকে আগে লিখেছি, নিচে যে 4টাকে পরে লিখেছি। তো এখান থেকে যখন তোমরা এই শেষ পর্যন্ত এটা পেয়ে যাবে, লাস্টে কত পেলে 17 আর তার আগে পেলে 13, তো 13টাকে আগে লিখবে আর 17টাকে নিচে লিখলে পুরোটার ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কী লিখতে পারি 2 = x প্লাস এই পুরোটার ভ্যালু কত পেয়েছি 13 + 17। এখন এখান থেকে আমরা বলতে পারি কি x = এই 2 আর এই 13/17, সাইড চেঞ্জ করলে কত হবে 2 - 13/17। এখন এটাকে লসাগু করলে কত হবে 17 লসাগু, 17 × 2 = 34, থেকে 13 বাদ দিলে হয় 21। দেখো 17 × 2 = 34 - 13, হ্যাঁ 17 একে 17, 13 একে 13, তো 34 থেকে 13 মাইনাস করলে হয় 21, তো অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার, 21/17। এক্সের ভ্যালু কত হবে 21/17। পরের অঙ্কটা দেখো, এটাও বীজগণিত থেকে দিয়েছে, বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। এই টাইপের অঙ্ক তোমাদের আমি এর আগেও অনেকবার করিয়েছি। এখানে দেখো কী আছে 835 3বার গুণ আছে, 165 3বার গুণ আকারে আছে, নিচে কী আছে 835 2বার গুণ আছে, এখানে 165 2বার গুণ আছে। তো এই টাইপের অঙ্ক দেখা মাত্রই তোমরা কী করবে বলো তো, এখানে a = ধরে নিও 0.835, b = কী ধরবে 0.165। এক্ষুনি যে ফর্মুলা তোমাদের করালাম a³ - b³, এখানে a³ + b³ হলে কী হবে a + b ইন্টু a² - ab + b²। এখান থেকে আমরা কী পাই বলো তো, এই a + bটাকে সাইড চেঞ্জ করালে এখান থেকে আমরা লিখতে পারি a + b = a³ + b³ বাই a² - ab + b²। কেন লিখতে পারি দেখো, এই যে a² - ab / b²টাকে এই সাইডে নিয়ে আসলো, তার মানে আলটিমেটলি আমরা কী বলতে পারি a + b = a³ + b³ বাই a² - ab + b², এটা বলতে পারি। এখন আমরা এখানে এই 0.835টাকে a ধরেছি, তাহলে a × a এটা বলতে পারি, প্লাস 0.165কে b ধরেছি, তার মানে এখানে আমরা কী বলতে পারি b × b। নিচে কী পাচ্ছি দেখো, এখানে b × b মাইনাস a × b প্লাস b × b। তো আলটিমেটলি এটা আমরা কী বলতে পারছি দেখো, a 3বার গুণ আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি 3বার গুণ থাকলে মানে a³ আছে, b 3বার গুণ আছে মানে এটাকে আমরা বলতে পারি b³ বাই নিচে কত, এটা হচ্ছে a, নিচে আছে a² - ab + b²। তো a³ + b³ বাই a² - ab + b², এটাকে আমরা কী বলতে পারি a + b তার সমান, তো এখানে আমরা a + b লিখতে পারি। এখন দেখো a এর ভ্যালু কত 0.835 প্লাস b এর ভ্যালু কত 0.165, এটা আমি নিচে নিচে লিখলাম জাস্ট ক্যালকুলেশন করার সুবিধার্থে। তোমরা এইভাবে সাইডে লিখলে দেখা যাচ্ছে অর্ধেক ছেলে মেয়ে আছে তারা যোগই করতে পারবে না, এইভাবে 835 প্লাস 0.165 এইভাবে করে না, অর্ধেক ছেলে মেয়ে এখন বাচ্চাদের থেকেও মানে তারা অঙ্কে পিছিয়ে আছে। তো এইভাবে আমি করলাম, জাস্ট 5 আর 5 কত হয় 10, 0 হাতে 1, 6 3 9 আর 1 10, 0 হাতে 1, 8 আর 1 9 আর 1 10,
তো দেখো তিনটে সংখ্যার আগে পয়েন্ট আছে, মানে এখানে তিনটে শূন্যের আগে এসে পয়েন্ট লাগাও, তার মানে কত 1.00, যাই হোক পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু থাকে না, তার মানে ভ্যালু কত 1। তো এই যেটা দেখলে না, এটা কিন্তু যদি কেউ এই ফর্মুলা না জানে তাহলে কিন্তু সে গুণ করতে করতে পাগল হয়ে যাবে, তার টাইম শেষ হয়ে যাবে কিন্তু অঙ্ক হবে না। তো অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার।